দুনিয়ার মজদুর লড়াই করো, সবাই মাথার উপরে হাত উঠে তালিবান ভিডিও হচ্ছে। দুনিয়ার মজদুর লড়াই করো, দুনিয়ার মজদুর লড়াই করো, লড়াই করো, দুনিয়ার মজদুর লড়াই করো, লড়াই করো, দুনিয়ার মজদুর। বেতন দেবে সরকার, ঠিকাদারের কি দরকার? বেতন দেবে সরকার, ঠিকাদারের দুই গেলে জুতা মারো তালে তালে। তুমি কে আমি কে, শোষিত শোষিত, তুমি কে আমি কে। অ্যাকশন টু অ্যাকশন, ঠিকাদারের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন। দুনিয়ার মজদুর লড়াই করো, দুনিয়ার মজদুর লড়াই করো, দুনিয়ার মজদুর লড়াই করো। তুমি কে আমি কে, শোষিত শোষিত। কেউ খাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না। সবাই কেউ খাবে তো কেউ পাবে না। দুনিয়ার মজদুর লড়াই করো, জেগেছে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, বেসিক জেগেছে, জেগেছে রে জেগেছে। তুমি কে আমি কে, শোষিত শোষিত। বেতন দেবে সরকার, কি দরকার? মেহরবানি করে ঢাকা ওয়াসার হাফেজ মোহাম্মদ ফাহাদকে আমি অনুরোধ জানাচ্ছি আমার পিছনে আসার জন্য। মেহরবানি করে এই যে ওয়াসার ভাইরা এলোমেলো হয়ে দাঁড়াবেন, বসেন। ফোনটা দিচ্ছেন কেন? বসেন, সুন্দর করে বসে পড়েন। আমরা আনুষ্ঠানিক ভাবে শুরু করবো। এই পাশে ভাইয়েরা দাঁড়িয়ে থাকে বিশৃঙ্খলা করতেছেন, মেহরবানি করে পিছনে চলে যান। ভাই ভাই ও ভাই, সংগ্রাম পরিষদের লোক ছাড়া সবাই বাইরে যান, ওই সামনে যান ভাই, সামনে যান ভাই। কতবার বলতে হবে আপনি সামনে যান। ঠিকাদার প্রথা বাতিল, এই বেতনেই রাখবে। হ্যালো ওয়াসার ভাইরা, আরেকটু স্লোগান, মাথার উপর হাত তুলে চালিয়ে দিয়ে আরেকটু স্লোগান। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, আউটসোর্সিং জেগেছে, দুনিয়ার মজদুর লড়াই করো। তুমি কে আমি কে, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়। ধন্যবাদ প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা। এই যে এলোমেলো ভাবে দাঁড়ান না, বসে পড়েন ভাই। আপনিও ভালোবাসেন সেন্ট্রাল কমিটির দায়িত্ব আছে। আমাদের যে সকল ভাইরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, ইনশাল্লাহ সবাই সমাবেত হয়েছে। আউটসোর্সিং এর টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, আমাদের যে ভাই বোনেরা এসেছে সবাই একত্রিত হয়েছে এই আউটসোর্সিং এর ভাই বোনদের জন্য। আমরা কি বসে থেকে একটা করতালি করতে পারি না? পিছনে হাত উঠে না কিন্তু ভাই, স্লোগান দিতে হবে, স্লোগান দিতে হবে। ঠিক আছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শান্তিপূর্ণভাবে আজকের মহাসমাবেশ সফল করার জন্য। আমার এই ভাই বোনগুলো যদি কোঅপারেট না করতো এই সমাবেশ কিন্তু সফল হতো না। এই জন্য আমার এই ভাই বোনদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অকৃত্রিম সালাম।
থেকে গ্যাদারিং কমান, প্রথম থেকে গ্যাদারিং কমান, সামনে দেন। প্রিয় সহযোগিতা ভাই ও বোনেরা, প্লিজ মাইকটা বন্ধ করেন। সবাই সবাই কথাগুলো শুনবেন। আমরা আজকের এই সমাবেশ এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে শুরু করতে চাচ্ছি। আজকের সমাবেশের এই আয়োজনের আন্দোলন কমিটির আহ্বায়ক শাহাদত হোসেন ভাই, শাহাদত হোসেন ভাইয়ের আজকের এই আন্দোলন কমিটির আহ্বায়ক, আজকের এই সমাবেশের সভাপতি, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সভাপতি, সিনিয়র সহসভাপতি জনাব শাহাদত হোসেন ভাইয়ের হুকুমে অনুমতিক্রমেই আজকের এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ প্রিয় সহযোগিতা ভাই। আমাদের মাহমিদা ম্যাডাম জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ওয়াসার ভাইরা মেহরবানি করে জায়গা করে দেবেন। ধন্যবাদ। এ পর্যায়ে এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার জন্য কোরআন থেকে তেলাওয়াত করার জন্য ভাই মাইক বন্ধ করেন। কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি ঢাকা ওয়াসার হাফেজ মোহাম্মদ ফাহাদ ভাইকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি। মঞ্চের এই পাশ থেকে ভিন্ন জমায় আপনার করে যান। আচ্ছা, এই আন্দোলন সংগ্রাম কমিটি ব্যতীত কে আছে? সরে যাওয়ার জন্য। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم ধন্যবাদ হাফেজ মোহাম্মদ ফাহাদ ভাইকে। আজকের এই সমাবেশের স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া সকল আউটসোর্সিং ভাই ও বোনদের, টেলিগ্রাফি কর্মচারী ভাই ও বোনদের আশা আকাঙ্ক্ষার শেষ ঠিকানা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি জনাব রফিকুল ইসলাম রফিক ভাইকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু আগায় বসুন তো আপনারা। ম্যাডাম একটু আগান হালকা একটু। ভাই পিছনে যারা আছেন, ভাই আমার পিছনে যারা আছেন বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ব্যতীত যারা আছেন, আমি অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই পিছন থেকে সরে যাবেন। কেন্দ্রীয় কমিটির নেতা এবং পরিচালনা কমিটির নেতা ব্যতীত যারা আছেন আমি সবাইকে পিছন থেকে সরে যাওয়ার অনুরোধ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা তো আপনাদের জন্য কাজ করতেছি। সম্মানিত উপস্থিতি, আপনারা বাংলাদেশের সকল সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আপনারা চাকরি করেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন এই মানুষগুলোকে নিয়ে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন যাবৎ রাজপথে দাঁড়িয়ে ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছে। আপনারা বারবার আমাদের কাছে প্রশ্ন করেন সরকার কেন আমাদের দাবি মেনে নেয় না।
আপনাদেরকে বলতে চাই, আমাদের দাবি সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। আমাদের দাবি, আমাদের যে নিয়োগকারী ঠিকাদারি প্রতিষ্ঠান, আমরা সেই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ না হয়ে সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হতে চাই। আমাদের দাবির যৌক্তিকতা হল, আমরা বাংলাদেশের স্থায়ী নাগরিক, আমরা এদেশে জন্মগ্রহণ করেছি, এদেশের মাটিতে আমরা বড় হয়েছি, এদেশের স্বাধীনতার পিছনে আমাদের উত্তরসূরিদের অবদান, এই গণ অভ্যুত্থানে আমাদের অবদান আছে। আমাদের চাওয়া, আমরা আর কোন দাস প্রথার মতো ওই তৃতীয় পক্ষের মাধ্যমে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আমরা কর্মরত থাকতে চাই না। আমরা এদেশের স্থায়ী নাগরিক, আমাদেরকে না স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে, আর যদি তা না হয়, একান্ত আপনারা না পারেন, আপৎকালীন সময়ের জন্য ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে। বাংলাদেশে আপনারা জন্মগ্রহণ করেছেন, আমরাও জন্মগ্রহণ করেছি। আপনারা সচিব হয়েছেন, আপনারা বড় বড় পুলিশের কর্মকর্তা হয়েছেন, আপনারা সরকারের বড় বড় কর্মকর্তা হয়ে আপনারা সকল দায়িত্ব পালন করছেন, পরিবার পরিজন নিয়ে ভালো আছেন। আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করার পরেও আমাদেরকে আপনার দাস প্রথার মতো আপনারা করে রেখেছেন। 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান আপনাদের স্লোগান ছিল বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান থেকে আপনারা বৈষম্য দূর করবেন। আমরা দাবি জানিয়েছি, প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে ঠিকাদার ব্যতীত সরাসরি নিয়োগ দিয়ে আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্য আপনাদেরকে দূর করতে হবে। ছোট্ট একটি দাবি, এই ঠিকাদার বাদ দিয়ে সরাসরি নিয়োগ করলে সরকারের কিন্তু একটা অতিরিক্ত টাকার প্রয়োজন হবে না। তারপরেও সরকার কেন এমন সিদ্ধান্ত নিতে পারতেছে না বা নিচ্ছে না, আমরা সন্দেহ করছি ওই সচিবালয়ের বড় বড় চেয়ারে বসে থাকা আমলারা, তারা যোগ সাজস করে এই সকল ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে মিলে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য করে তারা তাদের বেআইন বাংলাদেশের আবহাওয়ার জনতা আপনাদের অপকর্ম দুর্নীতি দীর্ঘদিন বরদাস্ত করবে না। 6 লক্ষ 7 লক্ষ মানুষের প্রতিনিধি হিসেবে আজকে আমরা এই শাহবাগ চত্বরে সমবেত হয়েছি। আমরা আজকের এই সমাবেশ থেকে পরিষ্কার বার্তা দিতে চাই, অতীতে আন্দোলন সংগ্রাম করেছি, সমাবেশ করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, স্মারকলিপি জমা দিয়েছি। আপনারা আমাদের দাবির প্রতি আপনারা সহনশীল হননি, আমাদের দাবিকে আপনারা বাস্তবায়ন করার জন্য কোন রকম পদক্ষেপ গ্রহণ করেন নাই। আপনারা যদি বারবার মনে করেন আমরা রাজপথে নামবো, প্রতিশ্রুতি আপনারা দিবেন, আমরা ঘরে ফিরে যাব, আপনারা বোকা স্বর্গে বসবাস করছে। আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদের দাবিতে যৌক্তিক, এই যৌক্তিক দাবির সাথে ইতিমধ্যে যারা একত্রতা ঘোষণা করেছেন, আজকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে তাদেরকে আমি বিনীতভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আন্তরিকতা প্রকাশ করছি। ইতিমধ্যে আমাদের সাথে সংহতি জানিয়েছেন বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক কর্মচারী সংগঠন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমাদের সাথে সংহতি জানিয়েছেন এবং ইতিমধ্যেই আমাদের এই মহাসমাবেশ স্থলে উপস্থিত হয়ে আমাদেরকে সম্মানিত করেছেন। আমি প্রিয় ব্যক্তিদের নামগুলো বলছি। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মোহাম্মদ আব্দুল কাদের হাওলাদার, সভাপতি বাংলাদেশ জাতীয় শ্রমিক ফ্রন্ট ও যুগ্ম সমন্বয়কারী বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। আমরা পরবর্তী প্রিয় ভাইয়ের জন্য উপস্থিত হয়েছেন জনাব মাহবুবুল আলম, সভাপতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি এবং সদস্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। উপস্থিত হয়েছেন ফয়েজ হোসেন, সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এবং সদস্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। উপস্থিত হয়েছেন শামিমারা, সভাপতি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন এবং সদস্য জাতীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। প্রকাশ দত্ত, সহসভাপতি ট্রেড ইউনিয়ন সংঘ এবং সদস্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। এর বাইরেও যারা আমাদের সাথে উপস্থিত হয়ে সংহতি জানিয়েছেন, যাদের নাম না বললেই নয়, আমাদের যৌক্তিক আন্দোলন সংগ্রামের সাথে যারা দীর্ঘদিন রাজপথে ছিল, আমাদের সকলের প্রিয় জনাব আমাদের খালিকুজ্জামান লিপন ভাই আমাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা দেখেছেন
রিক্সা শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে যে মানুষটি তাদের অধিকার আদায় করে দিয়েছেন আমাদের সকলের প্রিয় খালিকুজ্জামান লিপন ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা দেখেছেন আমাদের সাথে আন্দোলন সংগ্রামের সাথে একত্রতা ঘোষণা করেছেন এবং বিভিন্ন সেমিনারে এবং ওনার লেখার মাধ্যমে বিভিন্ন পত্র পত্রিকা ইতিমধ্যে আমাদের যে দাবি সেই দাবির সাথে একত্রতা ঘোষণা করে উনি ওনার জায়গা থেকে সর্বাত্মক পরিশ্রম অব্যাহত রেখেছেন। আমাদের সকলের প্রিয় এবং মেয়নীতি মানুষের কণ্ঠস্বর আমাদের সকলের অভিভাবক মাহমিদা ম্যাডাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমি আজকের এই মহাসমাবেশ থেকে আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় সাথী বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের এই মহাসমাবেশ যতক্ষণ পর্যন্ত সফল না হবে, আমাদের কেন্দ্রীয় কমিটি আপনাদেরকে ভিন্ন কোনো নির্দেশনা না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের এই আন্দোলন সংগ্রামের সাথে আপনারা অংশগ্রহণ করবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার এই শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে এই মহাসমাবেশ সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আমি দায়িত্ব অর্পণ করছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের কণ্ঠস্বর প্রচার এবং প্রকাশনা সম্পাদক শিয়াবুল ইসলাম শিয়াব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুনিয়ার মজদুর এক চলছে, লড়াই চলবে, চলছে লড়াই চলবে, চলছে লড়াই চলবে, চলছে লড়াই চলবে, আউটসোর্সিং লড়বে, চলছে লড়াই চলবে, চলছে লড়াই চলবে, আউটসোর্সিং লড়বে, বেসিক লড়বে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায় টাকা দেবে সরকার, তাহলে কি দরকার? সবাই আসেন, সবাই টাকা দেবে সরকার, তাহলে কি দরকার? টাকা দেবে সরকার, তাহলে কি দরকার? কেউ খাবে তো খাবে না, তা হবে না, তা হবে না, কেউ খাবে তো খাবেই না, কেউ খাবে তো খাবে না, চলছে লড়াই চলবে, আউটসোর্সিং লড়বে, ডেইলি বেসিক লড়বে, প্রকল্প লড়বে, চলছে লড়াই চলবে, দুনিয়ার মধ্যে এখন লড়াই করো, দুনিয়ার মধ্যে এখন লড়াই করো, দুনিয়ার মধ্যে। আমি সকলের উদ্দেশ্যে বলতেছি, একজন মানুষের হাত যদি না ওঠে আমি আপনাদের প্রতি অসন্তোষে থাকবো। সকলকে 1 মিনিট স্লোগান দিব, সবাই হাত তুলে আমার সাথে স্লোগান দিবেন। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর এখন লড়াই করো, দুনিয়ার মজদুর এখন লড়াই করো, দুনিয়ার মজদুর এখন লড়াই করো, চলছে লড়াই চলবে, আউটসোর্সিং লড়বে, চলছে লড়াই চলবে, ঐক্য পরিষদ লড়বে, ইনসাফ লড়বে, জাকির ভাই লড়বে, কাদের ভাই লড়বে, লিপন ভাই লড়বে, সুলতান ভাই লড়বে, আনোয়ার ভাই লড়বে, রতন ভাই লড়বে, অমিত ঘোষ লড়বে, মাহমুদা ম্যাডাম লড়বে, চলছে লড়াই চলবে, দুনিয়ার মজদুর এখন লড়াই করো, দুনিয়ার মজদুর দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেতন দিবে সরকার, বেতন দেবে সরকার, তাহলে কি দরকার? দুনিয়ার মজদুর এখন লড়াই করো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ধন্যবাদ। আমরা একটু ব্যানারটা পিছনে নিয়ে আসি, সামনে সাংবাদিক ভাইদের জায়গা করে দিই, আর আপনারা একটু পিছনের দিকে বসেন। ব্যানারের সামনে একটু জায়গা করে দিই, আমাদের অতিথিদেরকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেবো। সাংবাদিক ভাইরা কভার করার জন্য একটু জায়গা দেন ভাই, প্লিজ সাংবাদিকদের একটু সুযোগ দেন। আর একটু পিছিয়ে আসি। প্রিয় সহযোগিতা ভাই বোনেরা, আরে ভাই আপনাকে এটা আপনাদের একটু ক্লোজ করা প্রিয় সহযোগিতা, আরেকটু আপনাকে এটা সামনেরটা আমাদের অল্প ভাগা করে দিবে এখানে দায়িত্বপ্রাপ্ত লোক ছাড়া সবাই চলে যান তো, ব্যানারের পিছন থেকে সবাই বেরোন। দায়িত্বপ্রাপ্ত লোক ছাড়া সবাই সামনে যান। প্রিয় সহযোগিতা ভাই বোনেরা, আপনারা তালি দিতে এত ভয় পাচ্ছেন কেন? দিলওয়ার হোসেন সাইদি সাহেব বলছিল মরার মতো বাঁচার মতো বাঁচতে চাই, সিংহের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। প্রিয় সহযোগিতা ভাই বোনেরা, আমাদের সাথে এই আন্দোলনে, এই সমাবেশে এসে আমাদের আন্দোলনে সহমত পোষণ করেছেন আর একজন শ্রমিক নেতা তোফাজ্জল হোসেন ভাই, সমন্বয়কারী গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। তার জন্য জোরে একটা হাত বলো। ধন্যবাদ। আমাদের অতিথিদেরকে সুযোগ দেওয়া লাগবে, কারণ ওনারা অনেক দূর দূরান্ত থেকে এসছে, ওনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে আমাদের জন্য দাঁড়িয়ে আছে অনেক কষ্ট করতে। আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাবো টিইউসির সভাপতি জনাব মাহবুব আলম স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাবো। আজকে এই মহতী সভার আউটসোর্সিং এই সভার সভাপতি উপস্থিত আমার ভাই ও বোনেরা, বন্ধুগণ, আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের দাবি সমর্থন করার জন্য। আপনাদের দাবির প্রতি বাংলাদেশের শ্রমিক কর্মচারী যে যেখানে আছেন সব সহ সকলেই আপনাদের সাথে সংহতি প্রকাশ করবে একের পর এক। আমি বাংলাদেশ স্টেট ব্যাংকের পক্ষ থেকে আপনাদের এই দাবি আমাদের দাবি হিসাবে মেনে নিয়ে এটা করব। বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, আপনাদের শৃঙ্খলা, আপনাদের ঐক্য, আপনাদের দাবি আদায়ের একমাত্র অস্ত্র, সেই দিকে আপনারা ছাড়েন। দ্বিতীয় কথা হচ্ছে এই, আপনারা এখন একা নয়, সারা বিশ্বে আজকে ওয়ার্ক আউটসোর্সিং এর জন্য আন্দোলন করছেন। আপনারাও সেই আন্দোলনের একটা পার্ট। বাংলাদেশের বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনে 2টি দাবি নিয়ে আজকে সারা পৃথিবীতে আলোচনা করছে, আন্দোলন করছে এবং সব জায়গায় এই বিষয়ে আন্দোলন। একটি হচ্ছিল আউটসোর্সিং বন্ধ করতে হবে, আর বয়স্ক শ্রমিক কর্মচারী নেতা যারা আছে তাদেরকে দেশের আয়ের প্রতিদিনের আয়ের সমপরিমাণ অর্থ পেনশন দেওয়া হবে। এই 2টি বিষয়ে আজকে সারা পৃথিবীতে আন্দোলন গড়ে তোলা হচ্ছে। এই আন্দোলন আমরা আবারও আমি বলতে চাই, আমি একটা সভার থেকে, বিশেষ গুরুত্বপূর্ণ একটি সভার থেকে উঠে চলে এসেছি। আমার যেতে হবে না দেখে আপনাদের কথা আগেও শুনেছি, আরো শুনতে চেষ্টা করতেছিলাম, কিন্তু পারছি না বলে আমি সবাই আগে বক্তৃতা দিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিতে চাই। আবারও বলতে চাই, আপনারা একা নয়, আপনারা বাংলাদেশের সকল শ্রমিক আপনাদের সাথে আছে, বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন আপনাদের সাথে আছে, বিশ্বের শ্রমিকরাও আপনাদের সাথে থাকবে, এই আশা ব্যক্ত করে থাকবে, এই প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আবারও শুভেচ্ছা এবং এই দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করছি। দুনিয়ার মধ্যে ভাই এই সামনে থেকে একটু দেখা যাবে। প্রিয় সহযোগিতা ভাই বোনেরা, আপনারা হ্যালো, প্রিয় সহযোগিতা শুনেন, হ্যালো, আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। ওনাদেরকে
ওনাদেরকে নিউজ কভার করার সুযোগ দিন। ওনারা নিউজ কভার করে নিয়ে চলে যাবে কিছুক্ষণের জন্য, ওনাদেরকে একটু সুযোগ দেন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে প্রিয় শ্রমিক নেতা, আমাদের অভিভাবক শ্রমিক নেতা জনাব খালেকুজ্জামান লিপন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। খালেকুজ্জামান লিপন ভাই। ভাই সংগ্রামী বন্ধুগণ, আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আজকের এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, আপনাদের প্রিয় নেতা মোহাম্মদ রফিক ভাই, উপস্থিত আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম যুগ্ম সমন্বয়ক আমাদের সবার শ্রদ্ধেয় আব্দুল কাদের ভাই, উপস্থিত মাহবুব আলম ভাই ইতিমধ্যে বক্তব্য দিয়ে গেছেন, আমাদের স্টপের অন্যান্য নেতা নেত্রী আমাদের ফয়েজ হোসেন ভাই, আমি দেখতে পাচ্ছি প্রকাশ দত্ত, শামীমারা আপা এবং আমাদের শ্রদ্ধেয় মাহাবীরজা সহ অনেকে এখানে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে আমাদের সংগঠন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে সারা দেশে আমরা যে সফল আন্দোলন পরিচালনা করছি রিক্সা ব্যাটারি রিক্সা ইজি ব্যাগ সংগ্রাম পরিষদ, সেটার দায়িত্বে আমি আছি। সেখান থেকেও আপনাদেরকে আমি 60 লক্ষ আমাদের এই শ্রমিক কর্মচারী ভাইদের শ্রমিকদের পক্ষ থেকে আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা 60 লক্ষ রিক্সা ব্যাটারি রিক্সা, আর আমাদের সারা দেশের শ্রমিক সংখ্যা হচ্ছে 7 কোটি প্রায় 40 লাখ, আপনারা তার মধ্যে 6 লাখ আউটসোর্সিং কর্মচারী। আমি কয়েকটা কথা বলতে চাই, একটু আপনার মনোযোগ দিয়ে শুনবেন। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের প্রবাসী ভাইয়েরা কত? প্রায় 1.5 কোটি। তারা প্রায় 150টার উপরে দেশে তারা বসবাস করতে তারা কাজ করেন এবং বছরে $30 বিলিয়ন উপর তারা পাঠাচ্ছেন। তাদেরকে নেওয়ার জন্য বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি হচ্ছে 1300টি। আর আপনাদেরকে রিক্রুট করার জন্য কয়টা এজেন্সি আছে আপনারা জানেন? ঠিকাদার প্রতিষ্ঠান, সেটা হচ্ছে 1600 প্রতিষ্ঠান আপনাদেরকে রিক্রুট করে। তারা 1.5 কোটি শ্রমিককে বিদেশে পাঠায়, যারা $30 বিলিয়ন পাঠায়, তাদের জন্য আছে 1300 রিক্রুটিং এজেন্সি। আর আমাদের এখানে কি পরিমাণ মধু আছে, যে কারণে এখানে 1600 রিক্রুটিং এজেন্সি আছে। সেই মধুটা কি? সেই মধুটা হচ্ছে আপনারা জানেন, আপনার সভাপতি বললেন টাকা দেবে সরকার, ঠিকাদারের কি দরকার? কারণ আপনাদের জন্য আমরা একটা হিসাব করেছিলাম যে সরকার যে টাকা দেয় সর্বনিম্ন 16,000 থেকে শুরু করে 21,000 টাকা 19,000 টাকা পর্যন্ত আপনাদেরকে দেওয়া হয়। কিছুটা হয়তো সংশোধন করা হয়েছে, আমি পূর্বেরটাই বলছি। এই সংশোধিত হিসাবে আমাদের যে কর্মচারী ভাইরা, শ্রমিক ভাইরা এখানে নিয়োগপ্রাপ্ত হন যে ঠিকাদার প্রতিষ্ঠান মাধ্যমে, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান আপনার থেকে একটা কমিশন রাখে, আপনার কাছ থেকে সেই ঠিকাদারি প্রতিষ্ঠান একটা কমিশন রাখে। আবার আপনি যে সরকার থেকে কমিশন পাচ্ছে, আবার আপনার থেকেও কিন্তু একটা কমিশন দিচ্ছে নাকি ভাই? আচ্ছা, তার মানে কি দেখেন, সরকার টাকা দিল, সেখান থেকে ওই ঠিকাদার লাভ করলো, আবার আপনার থেকেও একটা পরিমাণ টাকা সেখানে নিল, ওখান থেকেও সে লাভ করলো। যে কারণেই কিন্তু 1300 আজকে 1600 রিক্রুটিং এজেন্সি, এবং এজেন্সিগুলো খোঁজ দিয়ে দেখেন সচিবালয়ের বিভিন্ন কর্মকর্তার কি আত্মীয় স্বজন এই নামে রেখেছে। একই সাথে বলতে চাই, যারা অতীতে দেশ চালিয়েছিল, বেশিবাদী দুঃশাসন চালিয়েছিল, যে শেখ হাসিনার সরকার আমাদের প্রায় 1,000 মানুষকে হত্যা করেছে, তাদের কিছু ভাড়াটিয়া লোক, তাদের কিছু নেতাদেরকে তারা এখানে দিয়েছিল লাইসেন্স করার জন্য, তারাও এই ব্যবসাটা করেছে। তার মানে এই মধুটা কোথায় খুঁজে নেবার? প্রিয় বন্ধুগণ, আমরা পরিষ্কার করে বলতে চাই শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে, আমরা জানি আমাদের শ্রম আইনে পরিষ্কার বলা আছে, স্থায়ী কাজে কোনোভাবেই অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না। আপনারা এখানে আমি জানি 3 বছর থেকে শুরু করে 21 বছরের কর্মচারী এখানে আছেন না ভাই? তাহলে আপনি একটা কাজ করছেন 3 বছর থেকে 21 বছর, তার মানে আপনি কিন্তু স্থায়ী কাজ করছেন। তাহলে আপনার নিয়োগটা কি হবে? আপনার নিয়োগটা স্থায়ী হইতে হবে, এটা আমাদের আইনের ভাষা। তাহলে আমাদের এই সরকার
আইন লঙ্ঘন করছে, সংবিধান লঙ্ঘন করছে। ফলে পরিষ্কার করে আমরা স্কপের পক্ষ থেকে, শ্রমিক কর্মচারী কমিশনের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে আসছিলাম যে আমাদের আউটসোর্সিং কথা বাতিল করো, স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করো। তারপর আমরা বলেছিলাম যে ঠিক আছে, আপনাদের এই নিয়োগ প্রক্রিয়ায় স্থায়ী করতে যদি আপনাদের সময় লাগে, আপনারা তাহলে কি করেন, তাহলে এই যে মাঝখান থেকে কমিশন, আমার থেকে কমিশন নিচ্ছে, যখন 2 বছর পর পর আপনাদের রিটেন্ডারিং হয় তখন কি করা হয় ভাই, তখন বলা হয় আপনার নাম তালিকায় থাকবে কিনা জানি না। এটা বলে আপনাকে স্টপ দেয়, মানে আপনি থাকবেন না, আপনার মধ্যে ভীতি ঢুকে দেয়। তখন আপনি কিন্তু কি করেন, বুঝবেন যে ভাই আমাকে রাখতে হবে, বুঝছেন না ভাই আপনারা? আমরা হিসাব করে দেখেছি, এখানে যদি গড়ে 1 লাখ টাকা করেও আপনার কাছ থেকে ঘুষ নেয়, প্রায় 6,000 কোটি টাকার এখানে ঘুষ বাণিজ্য হয় শুধুমাত্র এই আউটসোর্সিং এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে, রিটেন্ডারিং প্রক্রিয়া নিয়ে। আমরা বলেছিলাম প্রশাসনকে, সরকারকে, এই যে রিটেন্ডারিং প্রক্রিয়া আপনারা বন্ধ করুন, সরাসরি আপনারা নিয়োগ প্রদান করুন, তাতে আমার শ্রমিক ভাই বেঁচে যাবে, সরকারের টাকাও সাশ্রয় হবে, আর একদল মুনাফাখোরি যারা লাভ করছে তারা এখান থেকে বিদায় হবে। কিন্তু সরকার এই কাজ করতে চায় না। আমরা বলবো আচ্ছা খুব ভালো কথা, যে কমিশন আপনারা করেছেন, যে বেতনের বিষয় আপনারা নির্ধারণ করেছেন, আমরা হিসাব করে দেখেছি আপনারা এখন সরকার যে টাকা আপনাদেরকে বরাদ্দ দেয় বেতন দেওয়ার জন্য, সেখানে আমরা দেখলাম প্রায় 13 থেকে 14,000 কোটি টাকা আপনাদেরকে বরাদ্দ, মানে আপনাদের বেসিকটা, আপনাদের যে বেতনের স্যালারি আছে সেটা আমরা দেখে হিসাবটা করলাম যে 13 থেকে 14,000 কোটি টাকা আপনাদেরকে বরাদ্দ করে এখন সরকার। আমরা হিসাব করে দেখলাম যদি আপনাদেরকে 6 লাখ মানুষকে স্থায়ীকরণের জায়গায় যদি সরকার চায় তাহলে কত টাকা লাগবে। আমরা হিসাব করে দেখলাম, আপনাদের মনে আছে নিশ্চয়, রিপোর্টার ইউনিভার্সিটিতে আমাদের যে সেমিনার হয়েছিল, সেই সেমিনারে একটা প্রবন্ধ উপস্থাপনা হয়েছিল। সেই প্রবন্ধে আমরা হিসাব করে দেখিয়েছিলাম যে সম্ভবত 17 থেকে 18,000 কোটি টাকা বরাদ্দ করলে আপনাদের সকল মানুষকে স্থায়ী করা সম্ভব। তাহলে কি আমাদের রাস্তার কাছে 17,000 কোটি টাকা নাই? আছে কিনা? আমরা প্রতি বছর যে জিডিপি হয়, অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আপনার এই আমরা 18 কোটি মানুষ মিলে যে উৎপাদন করি, তাদের প্রায় আমাদের 54 থেকে 55 লক্ষ কোটি টাকা আমরা উৎপাদন করি। আর আমরা কি সার্ভিস দিই? সচিবালয়ের যে মিটিং হয়, ওই জনপ্রশাসন সচিব থেকে শুরু করে আমাদের আইটি সেকশন, নির্বাচন কমিশন, ওয়াসা, যারা সেবা দেয়, সমস্ত হাসপাতাল আজকে চলছে আউটসোর্সিং কর্মচারীদের মাধ্যমে। তাহলে তারা সেবা দিচ্ছে, এই সেবার মূল্য কত? এই সেবার মূল্য তো আপনি টাকা দিয়ে হিসাব করতে পারবেন না, এটা কোটি কোটি লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে সেবার মূল্য। অথচ আপনি কি দুনিয়ায় কোথাও আছে যে আপনার শ্রম ঘন্টা হচ্ছে 24 ঘন্টা? এই আউটসোর্সিং এ আমাদের আছে। আমাদের কি বলে, প্রাইমারি স্কুলের দপ্তর কি প্রহরীরা আছে না, তাদের ডিউটি কি? ওখানে প্রকাশ্যে তাদের যে বিধিমালা, তাদের যে নিয়োগ সেখানে বলে দেওয়া আছে, সে দিনে ডিউটি করবে দপ্তরি, রাত্রে করবে সে প্রহরী কাজ। তার মানে 24 ঘন্টা ডিউটি। দুনিয়ার কোথায় এই দাসত্ব নিয়ম আছে আপনারা বলেন? ফলে আমরা বলতে চাই, আজকে আপনি এখানে আউটসোর্সিং এর মাধ্যমে করছেন, কন্ট্রাকচুয়াল করছেন, বিভিন্ন ভাবে আমাদের মানুষদেরকে ঠকাচ্ছেন। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই আউটসোর্সিং কথা বাতিল করতে হবে। 2, এই যে ঠিকাদারির মাধ্যমে রিটেন্ডারিং যে প্রক্রিয়া আছে সেটাকে আপনারা বন্ধ করবেন। 3, আমি একজন লেবার কোর্টের মেম্বার, আমি সেই লেবার কোর্টে দেখি কিভাবে আদালতে মামলা হচ্ছে। রূপালী ব্যাংকে একজন মানুষ, তিনি নিয়োগপ্রাপ্ত হয়েছেন ডাটা এন্ট্রির কাজে। দেখা যাচ্ছে তিনি 21 বছর ধরে, 16-17 বছর ধরে তিনি ডাটা এন্ট্রির ওই পদে তিনি আছেন, কিন্তু তিনি স্থায়ী হচ্ছেন না। শেষ পর্যন্ত তারা মামলা করেছেন শ্রম আদালতে, সেই মামলা চলছে। আমি যেহেতু সেই আদালতে আছি, সেই মামলার একজন আমি সাক্ষী। এইভাবে করে প্রতিদিন আমি দেখছি ওখানে বিভিন্ন হবে ঠিকাদারি কিংবা প্রতিষ্ঠানে নিয়োগ পেয়েছেন, এরকম করে যাদের কোনো স্থায়ী করা হয়নি, সেই মামলাগুলো কোর্টে চলছে এবং সেখানে বছরের পর বছর সেই মামলাগুলো চলছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, ইতিমধ্যে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছে। আমরা শ্রম সংস্কার কমিশনের সাথে, আমাদের উদ্যোগে এই আউটসোর্সিং ভাইদের সাথে, আমরা তাদের প্রত্যেকের সাথে আমরা আলাদা আলাদা করে বৈঠক করেছি। এবং আপনারা জানেন, আপনারা জেনে আনন্দিত হবেন যে শ্রম সংস্কার কমিশন যে 84টা বিষয় চিহ্নিত করেছে অগ্রাধিকার ক্ষেত্রে, যেটাকে সরকারকে অগ্রাধিকার নিয়ে বাস্তবায়ন করার জন্য, তার মধ্যে 3 নম্বরে আছে আমাদের আউটসোর্সিং কর্মচারীদের ভাইয়ের দাবি। এখানে পরিষ্কার বলা আছে, স্থায়ী কাজে অস্থায়ী নিয়োগ করা যাবে না, আউটসোর্সিং কথা বাতিল করতে হবে, সরাসরি নিয়োগ করতে হবে। এই 3টা কথা পরিষ্কার ভাবে ওই 3 নম্বর জায়গায় বলে দেওয়া আছে। তার মানে আপনারা কোথায় আছেন? শ্রম সংস্কার কমিশনের 3 নম্বর জায়গায় আপনারা আছেন। তাহলে কেন আপনাদের দাবি বাস্তবায়ন করা হবে না?
ওই যে মধু, ওই মধু চক্রটি আমাদের ভাঙতে হবে। এখান থেকে একটা মুনাফা করছে, ওই মুনাফার চক্র ভাঙতে হবে। ওই সচিবালয়ের যে দুর্নীতিবাদ আমলা কর্মকর্তা আছে, কিংবা ওই যে বিভিন্ন দলের যে ব্যবসায়ীরা আছে, সিন্ডিকেট করেছে, সেই চক্রটাকে ভাঙতে হবে। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, কোন ধরনের বিভ্রান্তি, কোন ধরনের নেতিবাচক কথায় আপনারা হুজুগে চলবেন না। সংগঠন মানে হচ্ছে একটা শৃঙ্খলা, সংগঠন মানে হচ্ছে একটা নেতৃত্ব, সংগঠন মানে হচ্ছে একটা সুনির্দিষ্ট দাবিনামা। ফলে সুনির্দিষ্ট দাবিনামার ভিত্তিতে সুশৃঙ্খল ভাবে নেতৃত্বের সবার মিলে যে সিদ্ধান্ত নেবেন, তার ভিত্তিতে আপনার আন্দোলন সংগ্রাম পরিচালনা করবেন। হুটহাট করে মনে হলো বসে পড়লাম, মনে হলো ঘেরাও করলাম, মনে হলো এক প্রোগ্রামের মধ্যে 3 প্রোগ্রাম করলাম, আমি দয়া করে কথাগুলো অন্যভাবে নেবেন না। আমি আপনারা যেহেতু জমায়েত হয়েছেন, আপনারা মনে করেন যে রাজস্বকরণের কথা বললেই আপনারা সব চলে আসবেন, রাস্তাঘাট দখল করলে হয়ে যাবে, এত সহজ না। ওই মধুচক্র ভাঙার চেষ্টা করতে হবে, তার জন্য একটা লড়াই সংগ্রাম করতে হবে। আমরা ইসকপের পক্ষ থেকে সেই লড়াই সংগ্রাম দীর্ঘদিন করে করছি। আপনারা এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা মনে করি এই চক্রটিকে আমরা ভাঙতে পারবো এবং পর্যায়ক্রমে আপনাদের যে নিয়োগ প্রক্রিয়া, স্থায়ীকরণ প্রক্রিয়া, সেদিকে আমরা এগোতে পারবো। সমাজ সংস্কার কমিশনের আগামী দিনের সেই আন্দোলনে আপনারা থাকবেন। এই কথা বলে আপনাদের সমাবেশে থাকতে পারলে আমার ভালো হতো। আমি একটা কর্মসূচি থেকে আসছি, আমার 12:30 একটা কর্মসূচি আছে, অলরেডি 12:25 বাজে। আপনারা যদি অনুমতি দেন, দয়া করে আমি চলে যেতে চাই। ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ খালেকুজ্জামান লিপন ভাইকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শামীমারা সভাপতি, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন। ভাই আপনারা একটু পিছনে এসে ভিডিও করেন, পিছনে এসে ভিডিও করেন। বড় ভাই এ পাশে আসুন, একটু চেপে দেন। আজকের এই বিশাল এই মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত ভাই এবং বোনেরা, সবাইকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে, আমার সংগঠন বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, কিছুক্ষণ আগে যে বক্তা আমাদের লিপন ভাই বক্তব্য রেখেছেন, সেই বক্তব্যের মধ্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের ঐক্যবদ্ধভাবে শৃঙ্খলার মধ্য দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। কারণ আউটসোর্সিং এরকম একটি প্রথা, সেটা হচ্ছে দাস প্রথার মতো, যে দাস প্রথা দিয়ে আজকে আমাদের এই নিয়োগ বাণিজ্য, এই নিয়োগ দেওয়া হচ্ছে অস্থায়ী ভিত্তিতে। বন্ধুগণ, তাই আমরা বলতে চাই, ইসকপের পক্ষ থেকে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সবাই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে থাকবেন, এবং আমরা ইসকপের পক্ষ থেকে আপনাদের এই আন্দোলন সংগ্রামের সাথে আমরা সংহতি প্রকাশ করছি এবং আমরা আপনাদের আন্দোলনের সাথে আমরা থাকবো। একটি যৌক্তিক আন্দোলন, এই আন্দোলন একটি নৈতিক আন্দোলন। কারণ হচ্ছে যে আজকে এই যে পরিবার, আপনারা যারা আজকে আউটসোর্সিং হিসেবে আছেন, আপনাদের এক একটি পরিবার, এক এক পরিবারের 4-5 করে সদস্য আছে। কারণ আজকে এই পরিবারগুলির কি দুর্দশা, আজকে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতিতে আমাদের এই পরিবারের সদস্যরা কি হারে আছে, অনাহারে আছে, পুষ্টিহীনতাতে ভুগছে। বন্ধুগণ, তাই আমি বলবো যে আপনারা আন্দোলন চালিয়ে যাবেন। এই আপনাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরবো না। এবং বর্তমান যে সরকার, এই সরকার ঘোষণা দিয়েছিলেন একটি বৈষম্যহীন একটি সমাজ, একটি বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করার জন্য। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়ের সাথে আমরা জানাতে চাই, তাদের যে ওয়াদা তারা রক্ষা করেননি। তাই
আউটসোর্সিং কে আমরা বিলুপ্ত করতে চাই এবং আমরা স্থায়ী পদ্ধতিতে নিয়োগ দিতে চাই। এই ঠিকাদার এখানে লিপন বলেছে যে এই যে এখানে একটি মধু আছে, সেই মধু ভাঙতে হবে, আমাদের এই মূল জায়গাতে আঘাত করতে হবে। সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সে মূল জায়গায় আঘাত না করা পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না। তাই বন্ধুগণ, আমি আর কথা বাড়াবো না। এখানে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমাদের শ্রদ্ধাভাজন বর্ষিয়ান নেতা, আমাদের স্কোপের যুগ্ম সমন্বয়কারী, আমাদের পথ প্রদর্শক আমাদের কাদের ভাই, সে বক্তব্য রাখবেন এবং আমাদের আরো সিনিয়র নেতা আছেন ফয়েজ ভাই, তারা বলবেন। তা আমি আর কথা বাড়াবো না। আমি সবাইকে আবারও সংগ্রামী অভিনন্দন এবং অভিবাদন জানিয়ে আপনাদের সাথে আছি এবং সংগতি জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও। ধন্যবাদ ভাই। এই মাইকটা একটু এইদিকে মাথাটা ঘুরে দেন তো, নয়েজ করতেছে। এই গাড়ির মাইকটা একদিকে ঘুরে দেন। আর ওয়াসার ভাইদের ধন্যবাদ জানাচ্ছি, খুব সুশৃঙ্খল ভাবে বসে আছে মাঝখানে। আর আমাদের পেট্রোল বাংলার ভাইরা এই বসা লোকদেরকে দাঁড়াই দিলেন। আপনারা মেহরবানি করে নিজ দায়িত্বে বসে পড়ুন। ওর মধ্যে ওয়াসার ভাইরাও মিশেল হয়ে গেছেন, মিক্সড হয়ে গেছেন। এই ফুটপাতে সবাই বসে পড়বেন, প্লিজ প্লিজ বসে পড়ুন। আপনাদের করজোরে অনুরোধ জানাচ্ছি, আমাদের অতিথিরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে, আর আপনারা বিশৃঙ্খলা করবেন না। মেহরবানি করে বসে পড়ুন, বসে পড়ুন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রিয় শ্রমিক নেতা, সমন্বয়কারী গার্মেন্টস শ্রমিক আন্দোলন অধিকার জনাব তোফাজ্জল হোসেন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। তোফাজ্জল হোসেন। আজকের সংগ্রামী সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত স্কপের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী বন্ধুগণ, 10টি গার্মেন্টস সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে আজকের এই সমাবেশে সংহতি প্রকাশ করছি। বন্ধুগণ, সংক্ষিপ্তভাবে যে দুটি কথা বলতে চাই আপনাদের জন্য। এই বছরের এপ্রিল মাসে একটি নীতিমালা করেছে, সেই নীতিমালায় উল্লেখ করেছে 16 গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত আউটসোর্সিং করা যাবে। যদি একটু দৃষ্টি আকর্ষণ করে 1 নম্বর গ্রেড 2 নম্বর গ্রেড বাদ দিলেন কেন? এই দেশের সচিবরা, ডিসিরা, এসপিরা আপনারা কি আউটসোর্সিং এ নিয়োগ হইতে পারেন না? যদি প্রতিষ্ঠান হয় সরকারি, সরকারি প্রতিষ্ঠানের অর্ধেক বেসরকারি, অর্ধেক সরকারি থাকবে। বাংলাদেশের সংবিধান পরিপন্থী কর্মকাণ্ড নীতিমালা, বাংলাদেশের শ্রম আইন পরিপন্থী নীতিমালা। কারণ হচ্ছে বাংলাদেশের শ্রম বিধিমালায় পরিষ্কারভাবে বলা আছে স্থায়ী কাজে অস্থায়ী নিয়োগ চলবে না। স্থায়ী কাজ কি? আইন বলেছে, বিধি বলেছে 180 দিন চলমান থাকে যে কাজ, সেই কাজ হচ্ছে স্থায়ী কাজ। সুতরাং কোনোভাবেই 180 দিনের অধিক চলমান কোন কাজে, সেটা যদি হয় প্রজেক্ট, সেটা যদি হয় সরকারি প্রতিষ্ঠান, অবশ্যই অস্থায়ী নিয়োগ দেওয়া সম্ভব নয়। এই অস্থায়ী নিয়োগ দিয়ে, স্থায়ী কাজে অস্থায়ী নিয়োগ দিয়ে প্রচলিত শ্রম আইন, বাংলাদেশের সংবিধানে মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, বাংলাদেশকে আজকে এই শ্রম সেক্টরে সরকারি প্রতিষ্ঠানগুলোকে ধরেছে। ক্রমে ক্রমে আমরা দেখছি গার্মেন্টস, লেদার সহ এসব প্রতিষ্ঠানেও আগে ড্রাইভাররা ছিল, সিকিউরিটিরা ছিল, এখন আমরা কোন কোন গার্মেন্টস কারখানায় দেখছি অপারেটর পর্যন্ত আউটসোর্সিং নিয়োগ শুরু হয়ে গেছে। আমরা আশঙ্কা করতেছি বাংলাদেশের সরকারও কি আউটসোর্সিং এ নিয়োজিত হয় কিনা। কারণ হচ্ছে বলা হচ্ছে এই দেশের সরকার নিয়োগ দেওয়ার জন্য থার্ড পার্টি আছে। সুতরাং বাংলাদেশ থেকে ওই থার্ড পার্টি দিয়ে চলবে, বাংলাদেশ চলবে, বাংলাদেশের সরকার চলবে বাংলাদেশের জনগণের কথায়। বাংলাদেশের জনগণ চাকরি করবে জনগণ যে সরকার বানিয়েছে তার কথায়। সুতরাং এর বাইরে থার্ড পার্টির কোন জায়গা নেই। সেটা দেশের প্রশ্নে হোক, সরকারের প্রশ্নে হোক, কর্মচারীর প্রশ্নে হোক, শ্রমিকের প্রশ্ন হোক, কোন থার্ড পার্টি নেই, কোন আউটসোর্সিং পার্টি নেই। সমস্ত কিছু স্থায়ী। এই দেশের জনগণ যেমন স্থায়ী, এই দেশের জনগণকে সরকার যেভাবে নিয়োগ দেয়
তা স্থায়ী করতে হবে, এই দৃঢ় আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। দুনিয়ার মজলিস, দুনিয়ার মজলিস। প্রিয় ভাইরা, আরে ব্যানারটা খুলে দাও। ধন্যবাদ তোফাজ্জল হোসেন ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি একটি তথ্য আপনাদের সাথে মাঝে শেয়ার করতে চাই। বাংলাদেশে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে যারা চাকরি করে তারা শুধু তাদের ফ্যামিলিকে চালায়, আর আউটসোর্সিং একটি সৌভাগ্যবান কর্মচারী, এরা আউটসোর্সিং এ যারা চাকরি করে আমরা দুইটা পরিবারকে চালাই, একটি হলো সরকার আর একটি হলো ঠিকাদার। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জনাব ফয়েজ হোসেনকে, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব ফয়েজ হোসেনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আউটসোর্সিং সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ, সবার সংগ্রামী সভাপতি শফিকুল ইসলাম, উপস্থিত আছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের সংগ্রামী যুগ্ম সমন্বয়ক আব্দুল কাদের হাওলাদার, উপস্থিত আছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা মাহবুব হোসেন, উপস্থিত আছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতা প্রকাশ দত্ত, উপস্থিত আছেন শামীম আরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা, উপস্থিত আছেন মোহাম্মদ সোহা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ নেতা, আমাদের মাঝে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির অধ্যাপক আছেন, সেই অধ্যাপক হলেন মাহমির্জা, যিনি শ্রমিক শ্রেণীর পক্ষে কথা বলেন, লিখেন এবং আন্দোলন সংগ্রামেও মাঠে ময়দানে থাকেন। আপনারা যারা আজকে এই মহাসমাবেশে এই মহতী সভায় উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে লাল সালাম। এই লাল সালাম হল আপনারা আধুনিক দাস প্রথার বিরুদ্ধে একটা লড়াইয়ের সূচনা করেছেন। আমাদের অন্যান্য সেক্টরেও দাস প্রথা চলছে, দাস প্রথা চলছে গার্মেন্টসে, দাস প্রথা চলছে ফুটকি সেক্টরে, ফিশারিজে, এবং দাস প্রথা চলছে ওই যেখানে যেখানে দাদন দেওয়া লাগে সেই সকল জায়গাগুলিতে। আমরা এই সকল সেক্টর থেকে এই দাস প্রথার উচ্ছেদ চাই। আপনারা আজকে যারা উপস্থিত হয়েছেন তারা সকলে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আধুনিক দাস। এই আধুনিক দাসদের মুক্ত নাগরিক হিসাবে, এই বাংলাদেশের নাগরিক হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একটা আউটসোর্সিং সরকার, এটা হয়তো 1 বছর পরে থাকবে না, কিন্তু আমরা যারা বাংলাদেশের নাগরিক আছি আমরা আমৃত্যু এই বাংলাদেশে থাকব। এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা দাবি করছি যে আউটসোর্সিং প্রথাটা তুলে দিতে হবে। আউটসোর্সিং প্রথাটা কেন তুলে দিতে হবে? কারণ এটা একটা যৌক্তিক দাবি। এক দেশে 2-3 রকমের আইন, বেতন প্রথা থাকা উচিত নয়, কিন্তু আমরা দুঃখের সাথে জানাচ্ছি আমাদের দেশে যে গণতান্ত্রিক শক্তিগুলি ছিল তারাও এক দেশে 2 রকমের শ্রম আইন তৈরি করেছিল। এক দেশে 2 রকমের শ্রম আইন তারা তৈরি করেছে। গার্মেন্টসের জন্য এক আইন, সাধারণ শ্রমিকদের জন্য এক আইন, আর ওই ইপিজেড তারা যে 100টা বিশেষ
বাণিজ্য কেন্দ্র তৈরি করেছিল, তার জন্য একটা আইন, সেখানে ট্রেড ইউনিয়ন করা যাবে না, সংগঠিত হওয়া যাবে না। আমাদের এখানে বাংলাদেশে আইএলও কনভেনশন 87 আপনার রেটিফাইড, এখানে সংগঠন করার একটা অবাধ অধিকার থাকার কথা, কিন্তু আমাদের গণতান্ত্রিক সরকারগুলি সংগঠিত হওয়ার সেই অবাধ অধিকারগুলি দেয়নি। তাই আজকে এই 24-এর বিপ্লবের পর শত শত শ্রমিকের রক্তের পায়ের উপর দাঁড়িয়ে আমরা আজকে দাবি করছি আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে, আসুন আমাদের এই বৈষম্যটা দূর করুন, যে এই বৈষম্যটা প্রকৃতপক্ষেই বাংলাদেশে থাকা উচিত নয়। এখানে অনেক ডাটা আছে, এই ডাটার কিছু অংশ রিপন বলেছে, কিছু অংশে মাহমুদা বলবেন। আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই, আমরা কোনো ধরনের বৈষম্য চাই না। সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করব, এবং সেই লড়াই হবে জনগণের অধিকারের লড়াই, ন্যায্য লড়াই। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তাহলে পরে সেই লড়াইয়ে বিজয় অনিবার্য। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। দুই হাত উঠিয়ে যারা আমাকে বলেছেন যে ঐক্যবদ্ধ থাকবেন, আমি আশা করব আপনারা আপনাদের কথা রাখবেন। ধন্যবাদ সবাইকে। আমি কথা বাড়াবো না, কারণ কথাগুলো আপনাদের আন্দোলনের কর্মীরা বলেছে, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বলেছে, এবং আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে, ইসকপের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করছে, আগামী 9 তারিখে এই আউটসোর্সিং প্রথা বাতিল করার জন্য আমরা এই সরকারের কাছে একটা স্মারকলিপি প্রদান করব। আপনাদের নেতৃবৃন্দকে এই স্মারকলিপি প্রদানের যে থাকার জন্য অনুরোধ করছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, কোন ক্রমে এই আধুনিক দাস প্রথা, আউটসোর্সিং প্রথা বাংলাদেশে থাকতে পারে না। এর অবসান হওয়া জরুরি। বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে আপনাদেরকে লাল সালাম, আবারও লাল সালাম, দুনিয়ার মজদুর। ধন্যবাদ মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সহ সাধারণ সম্পাদক সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইসকপ জনাব প্রকাশ দত্ত, শ্রমিক নেতা প্রকাশ দত্তকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আউটসোর্সিং সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের উপস্থিত সংগ্রামী সভাপতি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক কাদের ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ আর উপস্থিত আছেন। আপনারা সবাই শুনছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মাহমির্জা, নামটা কেন বলছি? বুদ্ধিবৃত্তির ব্যবসা করে সবাই যখন নিজের স্বার্থ হাসিল করে, তখন আমরা মাহমির্জাকে দেখি সেখানে শ্রমিক আন্দোলন করে সেখানেই দাঁড়িয়ে থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সব বুদ্ধিবৃত্তি চর্চা কিন্তু গরিবের পক্ষে লাগে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা যখন বলছেন প্রতিষ্ঠান সরকারি, চাকরি কেন বেসরকারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বেরিয়ে বলে শিক্ষা শেষে চাকরি দাও। গ্রামের কৃষক স্লোগান দিচ্ছে আলগামী ন্যায্য দাম চাই। গার্মেন্টসের মেয়ে স্লোগান দিচ্ছে নির্ধারিত বেতন চাই। শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বলছে 30,000 টাকা না হলে 6 জনের পরিবার চলে না। এমন এক সোর্সের নাম বলে এই আউটসোর্সিং এ আমরা এদেশ থেকে বিদায় হওয়ার মতো অবস্থা। আউটসোর্সিং আইনের সাথে কথা, আউটসোর্সিং। এখন প্রশ্ন থাকে, বিগত খনি পর্যটনের সময় মিছিল করতাম, চাকরি দাও, চাকরি চাই, বৈষম্যের অবসান চাই। আজকেও সমাবেশে মিছিল হয়, বৈষম্যের অবসান চাই। প্রশ্ন জাগে
কিসের জন্য রক্তদান ছিল এই নয়। আমি বেশি কথা বাড়াবো না, সবাই পরিসংখ্যান দিয়ে বুঝিয়েছে ন্যায় কি অন্যায়। বাংলাদেশ টেলিগ্রাম সংঘের অন্তর্ভুক্ত নৌযান শ্রমিক ফেডারেশনের সংগঠনের আমি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমার সংগঠন শিখিয়েছে লড়াই ঐক্য আর নেতৃত্ব হবে সৎ। তালার নেতৃত্ব দিয়ে ক্ষমতা লড়াই করা যায় না। আপনাদের কাছে এসে একটা কথা বলতে চাই, ঐক্য করেন, তালার নেতৃত্ব উচ্ছেদ করেন, দাবি আদায় না পর্যন্ত লড়াই করবেন। কোনো ভালো কথাই কান দেবেন না। সামনের মাসে দুর্গা পূজা, যাদের টাকা আছে তারা মার্কেটে ঢুকে গিয়েছে, কয়েক মাস পরে ঈদ আসছে, অনেকে থাইল্যান্ডে যাবে, আর আউটসোর্সিং এ যারা আছে তারা রাজপথে বসে থাকবে। এই জীবন চলতে দেওয়া যায় না। রক্ত দিয়ে আদায় করব, আদায় করে বাড়ি ফিরে যাব, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মতো ধন্যবাদ প্রকাশ দত্তকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি বিগত দিনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পাশে থেকে বুদ্ধি পরামর্শ দিয়ে এবং এই আউটসোর্সিং এর পক্ষ নিয়ে বিভিন্ন পত্রিকায় যার লেখা আছে সেই মহান ব্যক্তিত্ব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির শিক্ষক জনাব মাহামির্জা ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মাহামির্জা। ধন্যবাদ আমাকে এখানে ডেকে সম্মানিত করার জন্য। এখানে যারা রয়েছেন তারা সকলেই শ্রমিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস তাদের রয়েছে এবং আমি প্রতিনিয়ত তাদের কাছ থেকে শিখেছি। আর সবচেয়ে বড় কথা, আজকে আপনাদের এই যে এত মানুষের একটা সম্মিলন, এই যে শ্রমিক কর্মচারীদের এত বড় একটা সমাবেশ, আমার কাছে মনে হচ্ছে এটা ইতিহাসের একটা ভীষণ সুন্দর মুহূর্ত। কারণ একদিকে আপনারা যেরকম নিপীড়নের শিকার, একদিকে আপনারা নিপীড়নের শিকার এবং শ্রম আইনের লঙ্ঘনের শিকার এবং আপনাদের সাথে যে অত্যাচার হয়েছে সেটা আসলে বলার ভাষা নাই আমাদের। কিন্তু আরেকদিকে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এত শ্রমিক কর্মচারী যারা নিপীড়নের শিকার হয়েছেন, অন্যায় অত্যাচারের শিকার হয়েছেন, তারা যখন একসাথে হতে পারেন একটা রাজধানী শহরে, এতগুলো মানুষ একটা অত্যন্ত ন্যায্য নৈতিক এবং যৌক্তিক দাবিতে যখন এত মানুষ একসাথে হয়, তখন সেটা অবশ্যই ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক মুহূর্ত। আপনাদেরকে লাল সালাম জানাই। সত্যি কথা বলতে কি, আমরা গার্মেন্টস শ্রমিকদের উপর যে নিপীড়ন হয়, যে অত্যাচার হয় সেটা জানি, নির্মাণ শ্রমিকরা যে অত্যাচারের শিকার হয় সেটা জানি, রিক্সা অটো রিক্সা চালকদের কিছুদিন পর পর উচ্ছেদ করা হয়, রুজি রুজি থেকে উচ্ছেদ করা হয়, সেটা আমরা দেখি। তা আমরা সবসময় দেখেছি সরকারি যে সরকারি আসুক, বিশেষ করে আমাদের গত যে আওয়ামী মাফিয়া সরকার ছিল, আমরা সবসময় দেখেছি যে সরকার শ্রমিকের সাথে তার যে ব্যবহার, সেই ব্যবহার আসলে কতটা শ্রমিক বিদ্বেষী, তারা শ্রমিকের উপর কতটা নির্দয় বর্বর নিপীড়ন চালান সেটা আমরা পরিষ্কার। কিন্তু আমরা আসলে শ্রমিক বলতে বুঝেছি যে গার্মেন্টস শ্রমিক, যাদের উপর অবশ্যই তাদের উপর যে নিপীড়ন হয় সেটা সত্য। গার্মেন্টস শ্রমিক, নির্মাণ শ্রমিক, রিক্সা চালক, অটো রিক্সা চালক, আমরা তাদের উপর অত্যাচার হয় আমরা তাদেরকে দেখেছি এবং তাদের যে শ্রমিক আন্দোলনগুলো হয় সেখানে থাকার চেষ্টা করেছি। কিন্তু সত্যি কথা বলতে কি, আমি আমার ব্যক্তিগত কথা বলতে পারি যে এই যে সরকারি কাজ করা আউটসোর্সিং কর্মচারী, তারা যে এই ধরনের নিপীড়নের শিকার হচ্ছেন বছরের পর বছর ধরে, এবং এটা সরকারি কাজ করতে গিয়ে সরকার নিজেই শ্রম আইনের লঙ্ঘন করছে প্রতিনিয়ত, এটা কিন্তু আপনারা এই আন্দোলনের মাঠে না আসলে আমাদের জানা হবে। আপনারা আন্দোলন শুরু করেছেন তখন থেকে আমরা জানতে পেরেছি যে কি কিম্ভূত কিমাকার, কি অদ্ভুত একটা সিস্টেম বাংলাদেশে এখানে চালু আছে, যে সরকারি কাজ, স্থায়ী কাজ 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, এমনকি 20 বছর পার হয়ে গেছেন অনেকে। তারা স্থায়ী কাজ করছেন, সরকারের গুরুত্বপূর্ণ সার্ভিস প্রদান করছেন জনগণকে, কিন্তু তাদেরকে সরকার নিজে নিয়োগ দিচ্ছে না, তাদেরকে সরকার একটা অদ্ভুত ঠিকাদারি সিস্টেমের মাধ্যমে নিয়োগ দিচ্ছে। সেই নিয়োগের মাধ্যমে আবার
কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য হচ্ছে, সেটার আবার বলে গেলেন যে সেটার আবার মধুর ভাগ পাচ্ছে সচিবালয়ের লোকজন, সেটার মধুর ভাগ পাচ্ছে অর্থ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় যারা যারা আছেন সেখানকার বড় বড় কর্মকর্তারা। আমি শুধু বলতে চাই যে সরকারি স্থায়ী কাজের ক্ষেত্রে যেই কাজ বছর বছর পার হয়ে গেছে সেই কাজকে আউটসোর্সিং কোম্পানির মাধ্যমে নিয়োগ দেওয়া এটা কোনোভাবেই যৌক্তিক না এবং নৈতিক না, এবং এটা শ্রম আইনের বরখেলাপ, এবং সরকার নিজেই শ্রম আইনের ভায়োলেশন করে, শ্রম আইনের বরখেলাপ করে একটা অন্যায় করছে, এবং যেটার কারণে কে এই ঠিকাদারি প্রতিষ্ঠান কারা এটাকে চালু রাখতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আসলে তদন্ত করতে হবে, ইনভেস্টিগেট করতে হবে যে তাদের আসলে স্বার্থটা কি, কে কত টাকা পাচ্ছে, কোথায় টাকার ভাগ বাটোয়ারা হচ্ছে। আওয়ামী লীগ আমলে কারাই ভাগ বাটোয়ারার শিকার হয়েছে, কারাই ভাগ বাটোয়ারার ভাগ পেয়েছিলেন, এবং এখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কিন্তু মাফিয়া সিন্ডিকেটের তো পতন হয়নি, আমলাতন্ত্রের তাহলে তারা তখন যারা ভাগ পেয়েছিলেন সেটা একটা কথা, আর এখন যারা ভাগ পাচ্ছেন সেটাকে চিহ্নিত করতে হবে, কারণ ভাগ পাচ্ছেন বলেই আসলে এত বড় আন্দোলনের পরে আপনাদের এরকম একটা যৌক্তিক নৈতিক আন্দোলনের পরেও আসলে সরকারের কান পর্যন্ত আপনাদের আওয়াজ পৌঁছেছে বলে আমাদের মনে হয় না। দেখেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা গল্প উল্লেখ করতে চাই। একবার খুব কালবৈশাখী ঝড়ে সমস্ত গাছ পড়ে গিয়ে বৈদ্যুতিক খুঁটিগুলো সব পড়ে গেছিল, এবং সন্ধ্যা থেকে কারেন্ট নাই, এবং আমরা বারবার কিন্তু ওখানকার যে পল্লী বিদ্যুতে বারবার ফোন করছি যে ভাই কারেন্ট কখন আসবে, কারেন্ট কখন আসবে, সবাই বকাবকি করছে। এরকম ঝড় বৃষ্টির রাতে তখন যারা একেবারে টানা 8 থেকে 10 ঘন্টা কাজ করে ভোরের মধ্যে গাছ সরিয়ে, বড় বড় গাছ সরিয়ে বৈদ্যুতিক খুঁটিগুলোকে ঠিক করে যারা আমাদের কারেন্ট বা ইলেকট্রিসিটি ফেরত এনেছিলেন তারা হচ্ছেন আমাদের লাইনম্যান ভাইয়েরা। জানি না এখানে আছেন কিনা তারা, আমি তাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা যে কাজটা করে যান, এবং এটার ভিতরে আমরা জানি যে আউটসোর্সিং এর মাধ্যমে তাদের নিয়োগ হয়, তারা যে কাজটা করে যান সেটার স্বীকৃতি আমরা সভ্য সমাজে বসে দেই না। একইভাবে এই যে ঢাকা ওয়াসার পাম্প অপারেটর ভাই রয়েছেন, ওয়াসাতে যারা কাজ করছেন, আমি জানতে চাই যে একজন লাইনম্যান ছাড়া যেমন বাংলাদেশের বিদ্যুৎ বিভাগ চলবে না, একটা ঢাকা ওয়াসার এই আউটসোর্সিং কর্মচারীদের ছাড়া আপনি একদিন চালাতে পারবেন বাংলাদেশের পানি? তার মানে কতটা গুরুত্বপূর্ণ একটা সরকারি কাজের অংশ আপনারা, কিন্তু সেই স্বীকৃতি তো আপনারা পানি না। এটাকে সরকারি কাজ হলেও এটাকে এই কাজের যে মর্যাদা সেটাকে তো দেওয়া হয় না, উল্টা বছরের পর বছর ধরে আপনাকে এরকম ঝুলিয়ে রাখা হয়। এবং আমি অবাক হয়ে শুনলাম ঢাকা ওয়াসা জান্নাতুল নাইম ভাই বলছিলেন ওই দিন যে 365 দিন ডিউটি করতে হয়। জানতে চাই যে কোন সভ্য দেশে একটা সরকারি বিভাগের কর্মচারীরা 365 দিন ডিউটি করেন? কোন চাকরি কি হতে পারে যেখানে ছুটি নাই? ছুটি ছাড়া চাকরি কি কোনো সভ্য রাষ্ট্রে হতে পারে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে সেটাই হচ্ছে, ছুটি ছাড়া চাকরি। মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়েছে মাত্র 1.5 মাস, কিন্তু ওই যে নুরুন্নাহার আপা বললেন মুগদা হাসপাতালে উনি সন্তান জন্ম দেওয়ার 1 সপ্তাহের মধ্যে ওনাকে কাজে জয়েন করতে হয়েছিল। কোন সভ্য দেশে এইভাবে একটা মানুষকে সন্তান জন্ম দেওয়ার পর 1 সপ্তাহ পরে জোর জবরদস্তি করে নিয়োগ কাজে জয়েন করতে বলতে পারে না, কিন্তু এটাই বাংলাদেশে হয়। 1টা 2টা 3টা 4টা ঘটনা না, আমরা প্রথমে ভেবেছিলাম শত শত হাজার হাজার, আপনাদের এখন দেখতে পাচ্ছি এটা লক্ষ লক্ষ মানুষের জীবনে আউটসোর্সিং এর নামে এইরকম দাস প্রথা চালু আছে। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এই যে দাস প্রথা শব্দটাকে আপনারা আন্দোলনের একেবারে সম্মুখ ভাগে নিয়ে এসেছেন। আমরা অনেক সময় এই কথা বলতে পারি না, অনেকে বলে যে না আউটসোর্সিং করার ফলে নাকি সরকারের ব্যয় সংকোচন হচ্ছে। সরকারের ব্যয় সংকোচন হচ্ছে, আপনারা এই কথার জবাবটা খুব স্পষ্টভাবে দিয়েছেন। আপনারা আপনাদের এই যে স্লোগানের ভিতরে দিয়েছেন যে বেতন দেবে সরকার, ঠিকাদারের কি দরকার? তার মানে বেতনটা দিতে গিয়ে ঠিকাদারকে কি মোটা অঙ্কের কমিশন দিতে হচ্ছে না? তাহলে কিসের ব্যয় সংকোচন হচ্ছে? তারা কিসের দাবি করছেন? আমরা জানতে চাই যে এই ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে কিভাবে নামে বেনামে টাকা দেওয়া হয়, কারা এগুলোর সাথে জড়িত? আমরা জানি আমলাতন্ত্রের বড় বড় লোক এখানে জড়িত, তাই আমরা জানতে চাই যে তারা কারা, কাদের কারণে এই ঠিকাদারি দাসপ্রথা ব্যবস্থার বিলোপ আমরা করতে পারছি না, তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। আর সবশেষে যেটা বলতে চাই যে দেখেন, আমরা সংস্কার চেয়েছি, অভ্যুত্থানের পরে আমরা সকলে পরিবর্তন চেয়েছি, সকলে সংস্কার চেয়েছি, কিন্তু সংস্কার হতে হবে মানুষের জীবিকা, মানুষের রুজি রুটির সাথে জড়িত। উপর সংস্কার করবেন, সেই সংস্কারের ছিটে ফোটাও দেশের সাধারণ মানুষ
কর্মচারী শ্রমিকরা পাবেন না, সেই সংস্কারটি আমরা কি করব? যেই সংস্কার বাংলাদেশের 90% মানুষের রুজি রুটির সাথে সম্পর্কিত না, সেই সংস্কার আমরা চাই না। আমরা সংস্কার চাই। আপনারা সংবিধান সংস্কার করেন, ভালো কথা। আপনারা উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে বিতর্ক করেন, ভালো কথা। আপনারা প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিতর্ক করেন, ভালো কথা, কোনো আপত্তি নাই। কিন্তু প্রথম সংস্কার হতে হবে শ্রমিকের জীবনে। প্রথম সংস্কার যেই আমলাতন্ত্র শ্রমিক আইন লঙ্ঘন করে, নিজে সরকারি শ্রমিক আইন লঙ্ঘন করে, প্রথম বিচারটা হতে হবে সেই আমলাতন্ত্রের। এইভাবে যদি সংস্কার করতে পারেন যেটা মানুষের, সাধারণ মানুষের জীবিকা, রুজি রুটি, ভাত কাপড়ের সাথে জড়িত, সেই সংস্কার আগে করেন। অন্য সংস্কার বাদ দিয়ে শ্রমিক যে খারাপ আছে, শ্রমিক যে মানবেতর জীবনযাপন করছে, 365 দিন চাকরি করছে। এই যে শুনলাম রফিক ভাই বললেন যে রাজশাহী কৃষি উন্নয়ন যে ব্যাংক রয়েছে, সেই ব্যাংকের কর্মচারীরা নাকি 18,000 টাকা তারা বেতন দেওয়ার কথা, তারা পাচ্ছেন মাত্র 11,000 টাকা বেতন। আরো অনেক ব্যাংকে শুনলাম যে 15,000 টাকা বেতন দেওয়ার কথা, পাচ্ছেন 8,000 টাকা বেতন। তার মানে কি বিভৎস একটা সিস্টেম আমরা চালু করে রেখেছি। কি অদ্ভুত একটা সিস্টেম, এবং সরকার ভাব করছে যেটা কোনো ব্যাপার না। ওই দিন শুনলাম যে দপ্তরি কাম সিকিউরিটি গার্ড নামের আপনাদের পজিশন আছে, যেখানে সারাদিন সে দপ্তরির কাজ করবে, রাতে সে সিকিউরিটি গার্ডের কাজ করবে। সে ঘুমাবে কখন? এটা তো হতে পারে না, এটা সভ্য দেশে হতে পারে। এটা হয়ে আসছে, এবং আমাদের দপ্তরি কাম সিকিউরিটি গার্ড ভাইরা একের পর এক আত্মহত্যা করছেন, কারণ তারা এটা নিতে পারছেন না। তো এই যে নিপীড়ন, এই যে জুলুম, এইভাবে যে নির্যাতন করা হচ্ছে আপনাদের সাথে, এবং আপনারা যে আজকে এসেছেন এবং আপনারা বলছেন যে ঠিকাদার, এই দাসপ্রথা বিলুপ্ত করতে হবে, ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে, এবং সরকারের স্থায়ী কাজে স্থায়ী নিয়োগ মন্ত্রণালয়ের আন্ডারে সরাসরি হতে হবে। আপনাদের এই যৌক্তিক নৈতিক দাবির প্রতি আমার স্যালুট জানাই, সম্মান জানাই, এবং এভাবে আপনারা এই আন্দোলন সফল না হয়ে যায় না। আমার একটা বিশ্বাস, আপনাদের সবাইকে এভাবে একসাথে দেখে মনে হচ্ছে আপনাদের আন্দোলন অবশ্যই সফল হবে। লাল